আচ্ছা, আজকে পড়াবো পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়। সিক্সথ চ্যাপ্টার, এটা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ। তো মহাকর্ষ আর অভিকর্ষ নিয়ে তো আইডিয়া আছেই। মহাকর্ষ কি? এই পৃথিবীর যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ, ঠিক আছে, ওইটা হচ্ছে মহাকর্ষ বল। আর অভিকর্ষ হচ্ছে কি? পৃথিবীর যে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে যদি একটা বস্তু হচ্ছে তোমার পৃথিবী হয়, তাহলে অন্য একটা পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, ওটা হচ্ছে অভিকর্ষ। মূলত মহাকর্ষ বল একটা টাইপ হচ্ছে অভিকর্ষ বল। ওকে, তো প্রথমে আছে আমরা মহাকর্ষ অভিকর্ষ শুরুতে আমরা শিখবো পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তু কি? ঠিক আছে, পড়ন্ত বস্তু বলতে বোঝায় একটা বস্তু পড়তেছে। ঠিক আছে, তোমরা সবাই মাইকগুলো অন রাখো। নিজেদের মাইকগুলো অন রাখো। এই যে পাপ্পু অন রাখো নেই, অন করো। দুজনে দেখো কি শব্দ আসতেছে কোন জায়গা থেকে। আচ্ছা, ও আচ্ছা, অফ করো, অফ করো, অফ করো। যার এখান থেকে শব্দ আসতেছে ও অফ করে দাও। আচ্ছা, অফ করো। আচ্ছা, না, পড়ন্ত বস্তু বলতে বুঝবো যে একটা বস্তু পড়তেছে, কোন একটা উঁচু জায়গা থেকে পড়তেছে, এবং তার মধ্যে গ্র্যাভিটেশন বল ছাড়া অন্য কোনো বল কাজ করতেছে না। ঠিক আছে, তোমার অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল কাজ করতেছে না। অন্য কোনো বল কাজ করবে না। তো নরমালি হচ্ছে অন্য কোনো বল বলতে কি বোঝাচ্ছি, ধরো কেউ একজন এটাকে পুশ করতে পারে বা দড়ি দিয়ে টানে ধরে রাখতে পারে, এরকম হওয়া যাবে না। মুক্তভাবে পড়তে হবে। পড়ন্ত বস্তু বলতে আমরা মুক্তভাবে কোনো একটা বস্তু পড়তেছে যার মধ্যে শুধু অভিকর্ষ বল কাজ করতেছে, ওটা বোঝাচ্ছি। এখানে বাতাসে ঘর্ষণ বলও কাজ করতে পারবে না। ঠিক আছে, বাতাসে ঘর্ষণ বল, টান বল, এগুলো কাজ করা যাবে না। এগুলো কাজ করা যাবে না। আচ্ছা, তো পড়ন্ত বস্তু নিয়ে গ্যালিলিও ৩টা সূত্র দিছে। সূত্রগুলো আমরা একটু দেখি। প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। ব্যাপারটা কেমন? তুমি যদি তুমি যদি প্রথম সূত্র, গ্যালিলিওর প্রথম সূত্র লিখি। তুমি যদি তিনটা বা অনেকগুলো বস্তু একই অবস্থান থেকে ফেলো, ধরো এই তিনটা লাইন, এই লাইন থেকে তুমি M1 ফেলে দিলা, এখান থেকে M2 ফেলে দিলা, এখান থেকে M3 ফেলে দিলা, M1 M2 M3, এদিকে যদি তুমি ফেলে দাও, নির্দিষ্ট সময় পর, ধরো টি সময় পর তুমি যদি চেক করো, ধরো এটা নিচে পড়তেছে, টি সময় পর তুমি যদি চেক করো, দেখবে সবাই সেম অবস্থানে আছে আবার, মানে সবাই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। টি সময় পর ওর প্রথম M1ও কি এই জায়গায় আসছে, টি সময় পর M2 এই জায়গায় আসছে, টি সময় পর M3ও এই জায়গায় আসছে। ঠিক আছে, সবাইকে আবার সেম লেভেলে আসছে। তো এটার মানে হচ্ছে সমান সময় তারা সমান দূরত্ব অতিক্রম করছে। তাদের ভর যাই হোক না কেন, প্রত্যেক পড়ন্ত বস্তু সমান সময়ে, মুক্তভাবে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। বুঝতে পারছো? ওকে,
2 নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু। নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। ঠিক আছে? ব্যাপারটা কেমন? তুমি যদি কোনো একটা বস্তুকে বিনা বাধায় পড়ন্ত বস্তু মানে একে ছেড়ে দাও, কোনো বাধা নেই। তাহলে ধরো টি সময় পর তার বেগ যদি v হয়, টি সময় পর তার বেগ যদি v হয়, তুমি যদি আবার 2t সময় পর চেক করো, 2t সময় পর যদি চেক করো তাহলে তার বেগ হবে 2v। 3t সময় যদি চেক করো তাহলে কি হবে? তার বেগ হবে কি? 3t সময় পর চেক করলে তার বেগ হবে কি? 3v। মানে তোমার বেগ সময়ের সাথে সাথে কি সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। ওটা এরকম, বুঝতে পারছো এটা? মানে বেগ এখানে সময়ের সমানুপাতিক। তো আমি সমানুপাতিক চিহ্ন উঠা দিলে এটাকে একটা ধ্রুবক হিসেবে লিখতে পারি। সমানুপাতিক চিহ্ন উঠা দিলে এটা সমান চিহ্ন আসে, একটা ধ্রুবক আসে কে। তারপর v/t ইকুয়াল কে, মানে v/t হচ্ছে ধ্রুবক। তো ধ্রুবক ব্যাপারটাকে কিভাবে লেখা যায়? যে v1 t1 ইকুয়াল v2 t2 এরকম ডট 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 এরকম চলতে থাকে। বুঝতে পারছো এটা? হ্যাঁ, মেইন কনসেপ্ট হচ্ছে এটা, টি সময় পর যদি তুমি বেগ ভি পাও, তার ডাবল সময়ে তুমি তার ডাবল বেগ পাবা, 3 গুণ সময়ে তার 3 গুণ বেগ পাবা। বুঝতে পারছো? ওকে। তারপর 3 নম্বর সূত্র, তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। ওটা কেমন? ধরো কোনো একটা বস্তুকে তুমি এম ভর একটা বস্তুকে ছেড়ে দিছো, ছেড়ে দেওয়ার পর টি সময় পর তো দেখলা সে টি সময় পর তুমি দেখছো সে এস দূরত্ব অতিক্রম করছে। ওকে, দেন দেন সেম বস্তু তুমি যদি তোমার 2t সময় পর দেখো, মানে দ্বিগুণ সময় পর দেখো, 2t সময় পর, তখন দেখবে সে 4h দূরত্ব অতিক্রম করে। 2 এর স্কয়ার 4h দূরত্ব অতিক্রম করে। তুমি যদি 3t সময় পর দেখো, তখন দেখা যায় সে 9h দূরত্ব অতিক্রম করে, 3 এর স্কয়ার। তার মানে তোমার যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে তার সময়ের কি বলো? বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। তো এটাকে আমি আগের মতো ইকুয়েশনের মতো লিখতে পারি, h ইকুয়াল কে টি স্কয়ার, বা h1/t1 স্কয়ার ইকুয়াল h2/t2 স্কয়ার h3/t3 স্কয়ার, এরকম ডট 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 এরকম। বুঝছো? আচ্ছা, এই ছিল গ্যালিলিও সূত্র। তো এগুলো নর্মাল, এগুলা বাচ্চারা পারবে আর কি, ইজি। নেক্সট আমরা নিউটনের সূত্রের দিকে যাই। নিউটন মহাকর্ষ নিয়ে কি সূত্র দিছে? নিউটন সূত্র মনে আছে? 9-এ পড়ছিল। হ্যালো, নিউটনের সূত্রটা মনে আছে? ওই যে আপেল পরের সূত্র, পড়ো না এগুলা? হ্যাঁ, বলো তাইলে। আচ্ছা, আমি বলি, দুটি বিন্দু ভর m1 m2, এই মহাবিশ্বের দুটি বিন্দু ভর m1 m2 যদি একে অপরের থেকে d দূরত্ব থাকে, একে অপর থেকে d দূরত্ব থাকে, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। সেই আকর্ষণ বলটা m1 আর m2 এর গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ হ্যাঁ, তো আমি এই দুইটাকে কম্বাইন করে লিখতে পারি f প্রপোর্শনাল টু m1 m2
ডি স্কয়ার বা এফ ইকুয়াল আমার প্রপোর্শনাল চিহ্ন উঠাই দিলে কি আসে, সমাধান একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটা হচ্ছে তোমার জি, এটাকে বলা মহাকর্ষীয় ধ্রুবক m1 m2 ডি স্কয়ার। বুঝতে পারছো? এই জি এর মান হচ্ছে তোমার এই জি এর মান হচ্ছে তোমার 6.673 ইন্টু 10^11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আমরা যদি m1 m2 সবাইকে এক এক করে দিই, যেমন দূরত্ব d কে এক করে দিই, তাহলে কি দাঁড়ায়? f ইকুয়াল জি ইন্টু 1 ইন্টু 1 স্কোয়ার, মানে f ইকুয়াল জি আসে। তার মানে জি কে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে একক ভরে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, 1 একক হয় আর কি, একক ভরে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি 1 একক হয়, তাহলে তারা যেই পরিমাণ বলে এক অপরকে আকর্ষণ করবে তাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক জি। এটা হচ্ছে ইউনিভার্সাল ধ্রুবক, এটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, কোনো কিছুর উপর নির্ভর করে না, করে না। আচ্ছা, এতটুকু কি বুঝছো? হ্যালো? আচ্ছা, যে পাপুর ওখানে মনে হয় ওয়াশরুম চলতেছে। না, 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 আমি পরে ইয়েতে ইউটিউব থেকে শিখে শুনে ফেলবো, সমস্যা নেই। তবে তো তোমার জন্য ভালো, পড়াশোনা হচ্ছে, সব হচ্ছে তোমার। তো আমরা গ্যালিলিওর সূত্র শিখলাম, নিউটনের সূত্র শিখলাম, এরপর হচ্ছে কেপলারের সূত্র শিখবো। কেপলার আচ্ছা, কেপলারের সূত্রগুলা কি? কেপলার ছিল অনেক আগের একজন লোক। তো ও হচ্ছে তোমার নিয়ে কিছু সূত্র দিছে। আমাদের পৃথিবী যেরকম যে মহাবিশ্বে যে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, ওটা নিয়ে সে কিছু সূত্র দিছে, 3টা সূত্র মোট। তো প্রথম সূত্র হচ্ছে প্রতি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। প্রথম সূত্রটা দেখি আমরা। প্রথম সূত্র বলে যে আমাদের যে পৃথিবী বা ঠিক আছে, আমাদের যে পৃথিবী এই সূর্যকে একটা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। উপবৃত্তাকার দেখতে কেমন? দেখতে হচ্ছে এরকম, না এরকম দেখতে না, এই তো এরকম। ওকে, বুঝছে? প্রতিটি গ্রহ এই সূর্যকে এরকম উপবৃত্তাকার পথে কেন্দ্র করে ঘুরে। ধরো উপবৃত্তে 2টা উপকেন্দ্র থাকে, একটা হচ্ছে ধরো এইদিকে, ড্র করা যাচ্ছে না কেন? সেমনি এটাই দেখি। ওকে, ধরো উপবৃত্তর কেন্দ্র হচ্ছে, উপকেন্দ্র হচ্ছে 2টা, এর যে কোনো একটাতে ধরো এটাদের মধ্যে সূর্যকে এরকম রাখছে, এই হচ্ছে আমার সূর্য। সূর্যকে রেখে আমাদের পৃথিবী কি করে, এটাকে প্রদক্ষিণ করে। এই ধরো পৃথিবী হচ্ছে এটা, ঠিক আছে? পৃথিবী কি, ওকে?
এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে সূর্য, এভাবে এই বৃত্তাকার, এই উপবৃত্তাকার পথে এভাবে প্রদক্ষিণ করে। ঠিক আছে, এটা ছিল তার প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্র হচ্ছে তোমার ক্ষেত্রফলের সূত্র বলে এটাকে। এটা একটু বুঝতে হবে। এটা বলে যে পৃথিবী সূর্যকে যে কেন্দ্র করে ঘুরে, ওটা হচ্ছে সমান সময়ে পৃথিবী সমান ক্ষেত্রফল অতিক্রম করে বা তৈরি করে। এটা ব্যাপারটা কেমন? ব্যাপারটা আমি আবার এটা এঁকে দেখাই। ধরো আমি আরেকটা আঁকি। ঠিক আছে, এই হচ্ছে আমার সূর্য, এই হচ্ছে আমার পৃথিবী। তো ধরো পৃথিবী টি সময়, টি একটা নির্দিষ্ট সময়, সেই সময় দেখা গেল যে এখান থেকে এই পয়েন্টে আসছে। তখন দেখা যায় আমার ক্ষেত্রফল কেন্দ্রের সাথে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে, এতটুকু, এই যে এই অংশটুকু। তো সেম যখন ঘুরে এই জায়গায় আসে, তখন যদি আমার আবার টি সময় নিই, টি সময় দেখা যাবে সেটা ধরো এই পয়েন্টে আসে, এখান থেকে এই পয়েন্টে, তখন কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে। তো কেপলার বলছে যে এই দুইটা ক্ষেত্রফলের মান হবে সমান। মানে তোমার পৃথিবী যে অবস্থানে থাকুক না কেন, সমান সময়ে কেন্দ্র থেকে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা আসলে পৃথিবীর গতিটা বোঝায়। পৃথিবী দেখো এই দিকে দেখে, দেখো এই ক্ষেত্রফলটা লম্বা অনেক কিন্তু চিকন, মানে এখানে টি সময় সে অল্প দূরত্ব অতিক্রম করছে। আর এই ক্ষেত্রফলটার দিকে তাকাও, সেটা কিন্তু লম্বা কম কিন্তু অনেক মোটা। দেখছো, এখান থেকে অতিক্রম করছে। তার মানে বইটার মধ্যে বোঝায় যে পৃথিবী যখন এটাকে কেন্দ্র করে ঘুরে, তখন যখন সূর্য থেকে দূরে থাকে তখন আস্তে আস্তে ঘুরে, এইভাবে আস্তে আস্তে। যত কাছাকাছি যাইতে থাকে তখন কি তার স্পিড বেড়ে যায়। ঠিক আছে, এটা এরকম যে এরকম হয় আর কি, এভাবে যাইতেছে, যাচ্ছে 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 যাচ্ছে, যখন কাছে আসে তখন একটু স্পিড বেড়ে গেছে, আবার স্পিড বেড়ে গেছে, স্পিড বেড়ে গেছে, বুঝতে পারছো? এটা অবভিয়াস, কারণটা কি বলবো কেন স্পিড বেড়ে যায়? এটা হচ্ছে যখন কেন্দ্র করে যখন ঘুরে, তখন এই কেন্দ্রমুখী একটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে এই দিকে, সেটা হচ্ছে তোমার এই দিকে ভেতর কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী একটা ফোর্স। আর যে যে গ্রহটা ঘুরতেছে তার স্পর্শ বরাবর আরেকটা ফোর্স থাকে। ঠিক আছে, তো এই দুইটা লব্ধি হিসেবে সে আসলে এদিকে যায়। তো যতই আমি কাছে আসি তত দূরত্ব কমে, ফলে এই ফোর্সটা বেড়ে যায়, ফলে কি লব্ধি ফোর্সটা বেড়ে যায়, ফলে তোমার এদিকে এসে দ্রুত চলে। ওকে, আর এদিকে যেহেতু তোমার দূরে ফোর্স কম, এদিকে কি আস্তে চলে, বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? কোনটা? পুরোটা? আচ্ছা, পুরোটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র নাম বোঝায়। সেটা হচ্ছে কোন একটা, এটা হচ্ছে ধর একটা উপবৃত্তাকার পথ, আর এর উপকেন্দ্র হচ্ছে তোমার সূর্য। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবী। তো পৃথিবী হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। ঠিক আছে, পৃথিবী হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। ধরো টি সময় দেখা গেল যে পৃথিবী এই অবস্থান থেকে এটাকে এ বলে, এটাকে বি বলি, এ থেকে বিতে গেছে, ফলে কেন্দ্রের সাথে কি উৎপন্ন করছে বলো? তোমার এই ক্ষেত্রফলটা উৎপন্ন করছে না? অনেক বড় একটা ক্ষেত্রফল উৎপন্ন করছে। আমি যদি অন্য কোনো পয়েন্ট নেই, ধরো সি এবং ডি নেই, সি নেই, সি পয়েন্ট থেকে যদি একই সময় আমি আবার হিসাব করি, তখন দেখা যায় যে সি থেকে সে ডিতে চলে আসে, ফলে তোমার ক্ষেত্রফল উৎপন্ন করা হচ্ছে এটা। আমি যদি এটাকে ও বিন্দু বলি, তাহলে কি ক্ষেত্রফল উৎপন্ন করে সিওডি, আর এখানে ক্ষেত্রফল উৎপন্ন করে কি এওবি। তো কেপলার বলছে যে সিওডি আর এওবি দুইটার মান হবে সমান। মানে এখানে যে লম্বা ক্ষেত্রফলটা আর এখানে যে চ্যাপ্টা ক্ষেত্রফলটা, এই দুইটার মান হবে সমান। ঠিক আছে, কেন সমান হবে? কারণ এদিকে দেখো এটা লম্বা কিন্তু চিকন, আর এদিকে এটা কিন্তু খাটো কিন্তু মোটা, এই জন্য অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা সমান হয়। আর এটা প্র্যাকটিক্যালি কি জিনিসটা, ব্যাপারটা কেমন যে পৃথিবী যখন সূর্য থেকে দূরে থাকে তখন সে আস্তে আস্তে পরিভ্রমণ করে। দেখছো, সে টি সময়ে অল্প একটু গেছে, এ থেকে মাত্র বিতে গেছে। আর যখন সূর্যের কাছাকাছি আর থাকে তখন সে অনেক দ্রুত পরিভ্রমণ করে, ফলে দেখো সে একই টি সময় সি থেকে ডিতে চলে আসছে। এটা কি অনেক লম্বা পথ না? এটা কিন্তু অল্প পথ, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আজহারি মনে হয় ইয়া করতেছে না, বয়ান দিচ্ছে।
তোমার ডিস্টার্ব করে ফেলছি, আরাম করে ওয়াশরুমটা। আচ্ছা, তৃতীয় সূত্রটা হচ্ছে এরকম, আমরা যদি এই উপবৃত্তের যে দেখো উপবৃত্তের দুইটা কেন্দ্র তাই না, এই যেখানে একটা এখানে একটা, তো এদিকে একটা ব্যাসার্ধ পাওয়া যায়, এদিকে একটা ব্যাসার্ধ পাওয়া যায়, দুইটা যদি গড় নেই তাহলে এই জিনিসটা পাওয়া যায়, এটাকে আমরা এ বলি। এটা কি বলি? এ। এটাকে বৃহদাক্ষ বলা হয়, অর্ধপরাক্ষ বলে, ঠিক আছে। তো কোন একটা গ্রহ এই পুরো পথ পরিবহন করতে যদি টি সময় লাগে, এবং ওই তার যে পথ, তার পথের অর্ধপরাক্ষ যদি এ হয়, তাহলে টি সমানুপাতিক এ, সরি, টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব, ঠিক আছে। টি স্কোয়ার সমানুপাতিক কি হয়? এ কিউব হয়। এটা ও ক্যালকুলেট করে দেখাইছে আর কি। তো এটাকে আমরা একটু নতুনভাবে দেখি। আমরা টি স্কোয়ার এটাকে উঠাই দিই, তাহলে কে এটা ধ্রুবক আসে এ কিউব, অথবা টি স্কোয়ার বাই এ কিউব ইকুয়াল কি আসে কে। এটা মানে হচ্ছে টি ওয়ান স্কোয়ার এ ওয়ান কিউব, টি টু স্কোয়ার এ টু কিউব, এরকম চলতে থাকবে। মানে তুমি যদি দুইটা কোনো একটা বস্তু, কোনো একটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরে আসতে কত সময় লাগে সেটা বের করতে চাও, তাহলে তার অর্ধপরাক্ষ বা এই যে এই পথের যে ব্যাসার্ধটা অর্ধপরাক্ষ যেটা, সেটা তোমার জানা থাকতে হবে। ওকে, আমরা এই রিলেটেড কয়েকটা ম্যাথ করব। তো আগে জাস্ট বেসিকটা বুঝে নাও। তো আমরা এখন অভিকর্ষ ত্বরণ নিয়ে শিখব। অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা পারো পাপ্পু আবির? হ্যালো, হ্যালো, আবির কে আছো? তুমি কি আছো? আচ্ছা, তো অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা বলো। বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হারকে কি বলে? অভিকর্ষ ত্বরণ বলে। ওকে, তো আমরা অভিকর্ষ ত্বরণ এটাই বলছি, আবির যেটা বলছে ওটাই। মুক্তভাবে যদি কোনো একটা বস্তুকে তুমি একটা জায়গা থেকে ছেড়ে দাও, তাহলে থেকে তার প্রতি সেকেন্ডে যত বেগ বৃদ্ধি পাবে সেটা হচ্ছে কি, তার অভিকর্ষ ত্বরণ। বা অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর উপর যে ত্বরণ হয় ওটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। বুঝতে পারছো? তো আমরা এটাকে জি দ্বারা প্রকাশ করি, আমরা এটাকে জি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, ধরো তুমি এই হচ্ছে ধরো একটা পৃথিবী, ধরো প্রাপ্য সেখানে এখানে দাঁড়ায় আছো, ধরো এই হচ্ছে তুমি। ওকে, তোমার ভর হচ্ছে ধরো এম, তাহলে তোমার পৃথিবীর ভর হচ্ছে ধরো বড় হাতের এম, এবং পৃথিবীর কেন্দ্র থেকে তোমার দূরত্ব হচ্ছে তোমার পৃথিবীর ব্যাসার্ধ আর। তাহলে তোমাদের মধ্যে পৃথিবী এবং প্রাপ্য এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ বল কতটুকু হবে? এফ ইকুয়াল জি, একটা ভর এম আর একটা ভর ছোট হাতের এম, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, আর এর স্কোয়ার। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এখন হ্যাঁ, এখন দেখো, পৃথিবী তোমাকে যে বলে টানতেছে ওইটা কি তোমার ওজনের সমান না? পৃথিবী আমাকে যে বলে টানতেছে সেটাই তো আমার ওজন, তাই না? তো ওজন সমান আমরা কি লিখতে পারি? এমজি। এমজি সমান কি লেখা যায়? জি এম এম আর স্কয়ার, তাই না? ওকে, তো এই এম আর এ এম কেটে দাও, তাহলে কি আসে? জি ইকুয়াল জি এম আর স্কয়ার। এটা হচ্ছে তোমার জি, জি নির্ণয়ের সূত্র। জি ইকুয়াল কি জি এম বাই আর স্কয়ার।
দেখতে পারতেছো জি কিসের উপর ডিপেন্ড করে? পৃথিবীর ভরের ওপর, মানে যে গ্রহ আছে ওই গ্রহের ভরের ওপর আর ওর ব্যাসার্ধের ওপর। তুমি যদি এখন পৃথিবীর ভর আর পৃথিবীর ব্যাসার্ধ ইনপুট করো তাহলে পৃথিবীতে জি এর মান পেয়ে যাবা। তুমি যদি চাঁদের ভর এবং চাঁদের ব্যাসার্ধ ইনপুট করো তাহলে তুমি চাঁদের জি এর মান পেয়ে যাবা। বুঝতে পারছো? হুম। তো বাস্তবে কি অ্যাকচুয়ালি সব জায়গায় জি এর মান সমান হয়? বাস্তবে অ্যাকচুয়ালি সব জায়গায় জি এর মান সমান হয় না, ব্যতিক্রম ঘটে। এক এক জায়গায় জি এর মান তো মানে এক এক রকম ঘটে, এক এক রকম দেখা যায়। তো এর কিছু কারণ আছে। কারণগুলো কি? কারণ হচ্ছে তার অবস্থান। তুমি পৃথিবীর কোন জায়গায় অবস্থান করতেছো? পৃথিবীর সারফেসে অবস্থান করতেছো নাকি পৃথিবীর থেকে একটু উপরে অবস্থান করতেছো? ধরো তুমি প্লেনে আছো, ঠিক আছে, এরকম আর কি। তুমি পৃথিবীর কোন জায়গায় অবস্থান করতেছো? তুমি কি মেরুতে আছো নাকি বিষুবীয় অঞ্চলে আছো? এটাও কিন্তু ডিপেন্ড করে। তুমি কি সারফেসে আছো নাকি পৃথিবীর কোন একটা ভিতর গর্ত করে তুমি গর্তের ভেতর আছো? ঠিক আছে, সবকিছুর উপর জি এর মান ডিপেন্ড করে। ডিপেন্ড করে, এমন জি এর মান কি এগুলোর কারণে চেঞ্জ হয়। বুঝতে পারছো? তো জি এর মান চেঞ্জ হওয়ার প্রথম কারণ হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য। পৃথিবী চিন্তা করে, পৃথিবী হচ্ছে চ্যাপ্টা, ডিমের মতো, কমল লেবুর মতো। ওকে, পৃথিবী কি, পৃথিবী হচ্ছে এরকম চ্যাপ্টা। বেশি বেশি চ্যাপ্টা হয়ে গেছে এরকম। এইদিকে ধরো আর এর মান কম, এদিকে আর এর মান কি বেশি, তাই না? তো আমরা জানি জি ইকুয়াল কি জি এম। তাহলে কি আর এর মান কম হলে কি এখানে জি এর মান বেশি, তাই না? এখানে আর এর মান বেশি, তাই এখানে কি জি এর মান কম, জি এর মান বেশি। বুঝতে পারছো? হুম। এটা হচ্ছে আকৃতির উপর ডিপেন্ড করছে। জি এর মান, তাহলে আমরা একটা লজিক পেলাম, আকৃতির উপর ডিপেন্ড করে। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে পৃথিবীতে তুমি কি সারফেসে আছো নাকি পৃথিবীর উপরে আছো? তুমি যদি ভূপৃষ্ঠ থেকে কোনো একটা উচ্চতর স্থানে থাকো, ভূপৃষ্ঠ থেকে, আমি লিখেছি ভূপৃষ্ঠ থেকে তুমি যদি এইচ উচ্চতা থাকো, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে তুমি যদি এইচ উচ্চতায় থাকো তাহলে তোমার জি এর মান চেঞ্জ হবে। ওটা কেমন? ধরো এ হচ্ছে তোমার পৃথিবী, তার ভর হচ্ছে তোমার এম, বড় হাতের এম, আর তার ব্যাসার্ধ হচ্ছে তোমার আর, এই আর, এবং তুমি এই আর থেকে আরো এইচ উচ্চতায় আসো, ঠিক আছে? তাহলে কেন্দ্র থেকে তোমার দূরত্ব কত? আর প্লাস এইচ, তাই না? কেন্দ্র থেকে তোমার দূরত্ব হচ্ছে আর প্লাস এইচ। তো আমরা এবার তোমার জি এর সূত্র খাটাই, জি ইকুয়াল কি হবে, জি এম বাই আর স্কয়ার, তাই না? কিন্তু এখানে আর তো নাই, তুমি আছো কত দূরত্বে? আর প্লাস এইচ দূরত্বে, তাহলে কি হবে, আর প্লাস এইচ স্কয়ার। এতটুকু বুঝছো কিনা বলো? পাপ্পু বুঝছো? ওকে। তো এটা আমরা পরিবর্তিত জি বা জি প্রাইম চিন্তা করি। তুমি যদি পৃষ্ঠে থাকতা তাহলে তোমার জি হইতো কত, এটা। তুমি যেহেতু পরিবর্তিত হয়ে উপরে উঠে গেছো, তাহলে তোমার জি কি হবে, চেঞ্জ হয়ে জি প্রাইম হয়ে যাবে। ওকে। তো আমরা যদি জি প্রাইমকে জি দ্বারা ভাগ দিই তাহলে কি আসে, এ জি এম কাটা যায়, থাকে কি আর স্কয়ার, আর নিচে থাকে হচ্ছে আর প্লাস এইচ হোল স্কয়ার। ওকে। অথবা জি প্রাইম সমান কি আসে, এই জি কে ওই পাশে পাঠিয়ে দাও, জি প্রাইম সমান কি আসে, জি ইকুয়াল আর আর প্লাস এইচ হোল স্কয়ার। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে অথবা এটা মনে রাখতে হবে। অন্য কালি দিয়ে লিখে দিই।
যে এটা মনে রাখতে হবে। ওকে, ক্লিয়ার? এখানে আবার কিছু কথা আছে। ধরো তুমি উপরে উঠছো কিন্তু বেশি উপরে ওঠোনি। তুমি কি উপরে উঠছো কিন্তু বেশি উপরে ওঠোনি, তখন কি হবে ঘটনা? তোমার এইচ যদি এইচ এর মান যদি তোমার এইচ এর মান যদি তোমার আর এর চেয়ে খুবই ছোট হয়, ঠিক আছে, আর এর তুলনায় খুবই ছোট, তখন তোমার জি এর মানের জন্য তোমার হচ্ছে এই সূত্রটাকে দ্বিপদী বিস্তৃতি করতে হয়। ঠিক আছে, এটাকে ওই পাশে নিয়ে গিয়ে দ্বিপদী বিস্তৃত করে এই যে এখানে দ্বিপদী বিস্তৃত করে একটা রেজাল্ট বের করতে হয় আর কি। আমরা তো দ্বিপদী বিস্তৃতির ঝামেলা আর গেলাম না, আমরা ডাইরেক্ট লিখে ফেলি সেটা হচ্ছে তোমার জি প্রাইম ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 2h বাই আর, ঠিক আছে, 1 মাইনাস 2h বাই আর। তো এটা খুব একটা কাজে লাগে না, বাট মাঝে মধ্যে লাগতে পারে, তো এটা মনে রাখো আর কি। এইচ ধরো তোমাকে বলে দিল 100 মিটার, 200 মিটার, 300 মিটার, এটা তো পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় তো খুবই কম, তখন তুমি এই সূত্র ইউজ করবে, এটা বেশি অ্যাকুরেট। আচ্ছা, তো আমরা বুঝে গেলাম। এরপর হচ্ছে তুমি যদি পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাও, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ এইচ গভীরতায়, পৃথিবী পৃষ্ঠ থেকে কি এইচ গভীরতায়, ধরো এই হচ্ছে আমার পৃথিবী, তুমি কি করলা, একটু ধরো তোমার দুনিয়াতে থাকতে ভালো লাগতেছে না, তুমি মাটি করে ভিতরে ঢুকে গেলা, ঠিক আছে, এই যে ধরো এই যে এইচ গভীরতায় ঢুকে গেছো। ওকে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে তোমার আর, তাহলে তোমার পৃথিবীর কেন্দ্র থেকে তোমার দূরত্ব কত, আর মাইনাস এইচ। তো লজিক্যালি তোমার জি এর মান হওয়ার কথা জি এম আর মাইনাস এইচ, তাই না, স্কোয়ার, এটা হওয়ার কথা না? হ্যালো হ্যালো হ্যালো, এটা হওয়ার কথা কি না বলো? কিন্তু বাস্তবে এটা হয় না। কেন হয় না? কারণ এই যে তুমি এইচ গভীরতায় ঢুকছো, এই যে এইচ গভীরতায় ঢুকছো, এই যে এখানে একটা, আমরা যদি এখানে একটা বৃত্ত আঁকি এইচ গভীরতা এইভাবে ধরে, ঠিক আছে, এর বাইরে যে অংশটুকু আছে এটা হচ্ছে খোলসের মতো কাজ করে, এটা তোমার তোমার যে তোমার উপর কোনো বল প্রয়োগ করে না, ঠিক আছে, বা যে বল প্রয়োগ করে লব্ধি বল হচ্ছে শূন্য। এই যে বাইরের অংশটুকু আমি যেটা বৃত্তর বাইরে দাগ দিয়ে দেখাচ্ছি, এই অংশটুকু তোমার উপর কোনো ফোর্স ক্রিয়েট করে না। তো এই অংশটুকু যেহেতু তোমার কোনো কাজে লাগতেছে না, তার মানে এ এম, এম তো হচ্ছে পুরোটার ভর, তাহলে কি এই পুরোটার ভর তুমি নিতে পারবে না, তোমাকে নিতে হবে কতটুকু, যে ভিতরে যে ছোট গোলক তার ভর এম প্রাইম, এটা নিতে হবে। মানে এই সূত্রটা হবে এরকম, জি এম প্রাইম আর মাইনাস এইট। এখন দেখো এম প্রাইমের ভর বের করা কি মানে চারটিখানি কথা বলো তো, চারটিখানি কথা না, এটা কষ্ট করে একটা কাজ। আমরা কি করি, এই সূত্রটাকে একটু মডিফাই করে অন্য ফর্মে লিখি। ব্যাপারটা কেমন, আমরা কি করি, জি ইকুয়াল কি জি এম আর স্কয়ার, তাই না, আমরা এটাকে এভাবে লিখি, জি এর মতো থাকা এম কে লেখা যায় রো ভি, এম কে রো ভি লেখা যায়, বা জি রো ভি কে লেখা যায় 4/3 গোলকের আয়তনের সূত্র হচ্ছে পাই আর কিউব, নিচে হচ্ছে আর স্কয়ার, জি 4/3 জি রো পাই, তারপর আর স্কয়ার আর কিউব কাটাকাটি থাকলে থাকে কত আর, তাহলে জি এটা নতুন সূত্র আমি শিখলাম, জি ইকুয়াল কি বলো 4/3 জি রো পাই আর, এতটুকু বুঝছো কিনা বলো? হ্যাঁ, এখানে দেখো আমার ভরের যে এম এর অংশটা কেটে গেছে, দেখছো, এম এর অংশটা কি কেটে গেছে, তুমি যদি এজ গভীরতা যাও, জি তো জি এর মতো থাকবে, রো রোর মতো থাকবে, পাইও কি পাই এর মতো থাকবে,
ঠিক আছে? এখানে জি হচ্ছে তোমার আর এর সমানুপাতিক। ঠিক আছে? এই সূত্র অনুযায়ী আমি লিখতে পারি। কারণ এগুলো তো ধ্রুবক, এগুলো সব কেসে ধ্রুবক। তার মানে আর মাইনাস এইচ গভীরতা জি এর মান কি হবে? 4/3 জি রো পাই আর এর জায়গায় কি হবে? আর মাইনাস এইচ। বুঝতে পারছো? হ্যাঁ, তো এটাকে আমরা আর প্রাইম বলি। ভিন্ন যেহেতু আর প্রাইম দ্বারা ডিনোট করি। এটা হচ্ছে জি, এটা হচ্ছে জি প্রাইম। আমি যদি জি প্রাইমকে জি দ্বারা ভাগ দিই তাহলে কি এই 4/3 জি রো পাই এগুলো ধ্রুবক, এখানেও আছে জি রো পাই 4/3, এগুলো কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে গেলে উপরে থাকবে আর মাইনাস এইচ, নিচে থাকবে আর। তুমি যদি এখানে একটু কাটাকাটি করো, আর আর মিলে হচ্ছে 1 হয়ে যাবে মাইনাস এইচ বাই আর। আলটিমেটলি তোমার জি প্রাইম হবে হচ্ছে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। আচ্ছা, এই সূত্রের সাথে এটা আবার গলমেল করে ফেলো না। এখানে 2h, আর এটা হচ্ছে কি h উচ্চতায় উঠলে h এর মান যদি ছোট হয় আর এর চেয়ে খুব কম হয়, আর এটা হচ্ছে তোমার h গভীরতায় ঢুকলে। বুঝছো? পাপ্পু আবির বুঝছো? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস এফেক্ট করে, সেটা হচ্ছে তোমার পৃথিবী কি স্থির নাকি ঘুরতেছে বলো তো? স্থির না? হ্যালো, ঘুরতেছে? তো এই ঘোড়ার নাম কি? এই গতির নাম কি? কি ঘূর্ণন গতি? পৃথিবী যে ঘুরে এই গতির নাম ঘূর্ণন গতি? আচ্ছা, এবার বড় করে বলতেছি। আহ, পৃথিবী যে ঘুরতেছে এই গতিটার নাম কি? পৃথিবী যে ঘুরতেছে এই গতির নাম কি? পারে না। না, এটাকে বলে আনিক গতি বলে। বাচ্চাকালে পড়ো নাই আনিক গতি, বার্ষিক গতি? সমাজ বইতে পড়ো নাই? এই কখন বলছো? আমি তো শুনি নাই। এই কই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো তোমার জি এর মান চেঞ্জ হয় পৃথিবীর আনিক গতির জন্য। ধরো এ হচ্ছে তোমার একটা পৃথিবী, এটা দাগ দিই। তুমি যদি পৃথিবীর গায়ে থাকতে চাও, তোমার পৃথিবী তো ঘুরতেছে তাই না? তুমি যদি পৃথিবীর মধ্যে থাকতে চাও, তোমার কি করতে হবে বলো? তোমার একটা কেন্দ্রমুখী ফোর্স লাগবে, তাই না? আমরা যদি কোনো একটা জিনিসকে ঘুরাইতে চাই, একটা বস্তুকে এখানে লাগায় এভাবে ঘুরাইতে যাই, আমি পাপ্পুকে পড়াইছি চতুর্থ অধ্যায়, তার কি থাকে বলো? কেন্দ্রমুখী একটা ফোর্স থাকে। তুমি যদি পৃথিবীর গায়ে লাগা থাকো, তোমাকে যদি পৃথিবীর সাথে ঘুরতে হয়, তোমার কি কেন্দ্রমুখী ফোর্স লাগবে না? হ্যালো। হ্যাঁ, কেন্দ্রমুখী ফোর্স লাগবে। ওই কেন্দ্রমুখী তুমি ফোর্সটা কই থেকে নিবা? কেন্দ্রমুখী ফোর্সটা তুমি নিবা তোমার ওজনের থেকে। ওজন তো তোমার নিচে দিয়ে, তোমার কেন্দ্রের দিয়ে কাজ করতেছে তাই না? তার একটা অংশ তুমি কেন্দ্রমুখী ফোর্স হিসেবে কাজে লাগাও, তাহলে তোমার টোটাল এই তোমার ওজন যদি থাকে mg, তাহলে তোমার কেন্দ্রমুখী ফোর্স হচ্ছে fc, দুটো বিয়োগ করে তোমার টোটাল যে ওজন সেটা পাওয়া যাবে। ঠিক আছে?
তোমার নরমালি তোমার এমজি হওয়ার কথা, যেহেতু তুমি কেন্দ্রমুখী ফোর্স ওই এই এমজি থেকে কিছুটা অংশ কেন্দ্রমুখী ফোর্স হিসেবে ইউজ করতেছো, তাহলে তাহলে কি এটা বিয়োগ হয়ে যাবে না? বাদ যাবে না এতটুকু? মেইন কথা হচ্ছে তোমার কেন্দ্রমুখী ফোর্স কিছুটা যোগান দিচ্ছে তোমার এই ওজনটা আর কি। তোমার কি বুঝতেছো? ওকে, আমরা এটা লিখতে পারি। ধরো তুমি পৃথিবী থেকে ল্যামডা অক্ষাংশে আছো, অক্ষাংশে বুঝো না? আমি এটাকে দ্রাঘিমাংশ সামথিং বলে এটাকে, ঠিক আছে? হ্যাঁ, এটাকে দ্রাঘিমাংশ সামথিং বলে। যাই হোক, এখান থেকে তুমি ধরো ল্যামডা কোণে আসো, এই যে তুমি এই অবস্থানে আসো, ঠিক আছে? তাহলে তুমি কি আসলে কি এই অবস্থানে এখানে আমি যদি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তকে কেন্দ্র করে ঘুরতেছো, তাই না? তাহলে তোমার কেন্দ্রমুখী ফোর্স কি এদিকে লাগবে। আর যদি তুমি ল্যামডা কোণে আসো, তাহলে তোমার এই কোণটাও ল্যামডা হবে। ফলে তোমার এই বরাবর একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে তোমার এফ সি কস ল্যামডা, এফ সি কস ল্যামডা। ওকে, তো এফ সি কেন্দ্রমুখী ফোর্সের সূত্র আমি জানি, আমরা চতুর্থ অধ্যায়ে পড়ছি এগুলো। সেটা হচ্ছে কি তোমার এম ভি স্কোয়ার বাই আর, টোটাল কত আসে তোমার এম ভি স্কোয়ার বাই আর কস ল্যামডা। এম এম যদি কেটে দাও তাহলে জি প্রাইম ইকুয়াল কত আসে, জি মাইনাস ভি স্কোয়ার বাই আর কস ল্যামডা, ঠিক আছে? ভি স্কোয়ার বাই আর কে লেখা আছে তোমার, তুমি যদি ভি কে তুমি লিখতে পারো ওমেগা আর কজ ল্যামডা কজ আলফা হিসাবে। এটা আরেকটা ফরম্যাট হচ্ছে এরকম, জি জি আর কজ স্কয়ার ল্যামডা, এই দুইটা ফরম্যাট। বুঝতে পারছো? তো বুঝতে পারতেছো ল্যামডার মান যত বেশি হবে, ল্যামডার মান যত বেশি হবে, এই অংশটুকু তত ছোট হবে। ল্যামডার মান যত বেশি হবে, কারণ কজের ক্ষেত্রে ল্যামডার মান যত বাড়ে, তোমার কজ ল্যামডার মান তত ছোট কমে। তো ল্যামডার মান যত বেশি হবে, তোমার এই অংশটুকুর মান তত কমতে থাকবে। ফলে তুমি যদি এই জায়গা থেকে ঘুরে এই জায়গায় চলে আসো, তখন তোমার এই অংশটুকু একদম নাই হয়ে যাবে, ঠিক আছে? তো এটা মানে বোঝা হচ্ছে এই অংশে তোমার জি এর মান সবচেয়ে কম থাকে, এই অংশে জি এর মান সবচেয়ে বেশি থাকে। কারণ এই অংশে তোমার এই অংশটা থাকেই না, কোনো কিছু বিয়োগও হয় না, তার মানে কি জি এর মান এখানে সবচেয়ে বেশি থাকবে। আর এই অংশে জি এর মান কি কম। এই জিনিসটা আমাকে বুঝছো কিনা বলো? হুম, বুঝো নাই? বুঝো নাই? আর বলবো? আচ্ছা, এটা আমি আবার বলি। তো তুমি তো পৃথিবী কেন্দ্র করে ঘুরতেছো, তুমি এমনি ঘুরতে পারবা না, তোমার একটা কেন্দ্রমুখী ফোর্স লাগবে, ঠিক আছে? তো ফোর্স তোমার সেই ফোর্সের যোগান দেওয়া হচ্ছে তোমার নিজেরই ওজন, কিন্তু ওদের একটা অংশ কেন্দ্রমুখী ফোর্স হিসেবে ইউজ হয়ে যায়। তার মানে তুমি যেটা ফিল করো সেটা আসলে তোমার অ্যাকচুয়াল ওজন না, তোমার কেন্দ্রমুখী ওজন হচ্ছে বাদ দিয়ে, কেন্দ্রমুখী তোমার যে অ্যাকচুয়াল ওজন হওয়ার কথা ছিল এমজি, তার থেকে কেন্দ্রমুখী ফোর্স কিছুটা বাদ যায়। ফলে টোটাল যেটা বিয়োগফল অবধি হয় সেটা হচ্ছে তোমার, তুমি যেটা ফিল করো সেটা, ঠিক আছে? আর তো এখানে এরপর আমরা কেন্দ্রমুখী ফোর্সটা হিসাব করছি, সেটা হচ্ছে এম বি স্কয়ার বাই আর। আর যদি তুমি ল্যামডা উপাংশে আসো, তাহলে এটার উপাংশ কজ ল্যামডা আমি এক্সট্রা অ্যাড করছি আর কি, মেইন কথা হচ্ছে এটা। টোটাল তোমার কত আছে, জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ভি স্কয়ার বাই আর কজ ল্যামডা। বা আমি এই ভি স্কয়ার বাই আর কে যদি আমি আবার ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে ভি সমান আসে হচ্ছে ওমেগা আর কজ ল্যামডা। তো এরকম কজ ল্যামডা আরেকটা গুণ হয়ে তোমার কজ স্কয়ার ল্যামডা হয়, ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা, ঠিক আছে? জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। আচ্ছা, আমরা একটা ম্যাথ করি, তোমার এগুলো ইজি হবে। তো এটা দ্বারা বোঝায় যে তোমার একটা বস্তু যদি, একটা পৃথিবী যদি আরো স্পিড, এখন যে স্পিডে ঘুরতেছে তাতে 16 গুণ স্পিডে ঘুরে,
তুমি আসলে ওজনহীন মনে করবা, কারণ এই যে তোমার পার্টটুকু সেটা হচ্ছে জি এর সমান হয়ে যাবে, ফলে জি মাইনাস জি সমান জিরো, তোমার জি প্রাইম হবে জিরো, ফলে তুমি ওজনহীন মনে করবা। আচ্ছা, এরপর আমরা একটু সেভ করে রাখি, পরে তোমাকে পাঠিয়ে দিব। আমরা কিছু ম্যাথ করি। আচ্ছা দাঁড়াও, একটু ওয়েট করো। আচ্ছা, আবির চলে গেছে না? আবির আছো? আছো তো? তোমাদের সব সব দেখতেছো তো না? আচ্ছা, আমরা এখানে কিছু ম্যাথ করি। আমি তাড়াহুড়ো আসলে স্লাইড বানাইতে পারিনি, আজকে একটু ব্যস্ততা ছিল। হ্যাঁ, যাই হোক, তো আমরা প্রথম ম্যাথটা দেখি কি বলছে। ক গুচ্ছ মহাকর্ষের ম্যাথ। তোমার 10 গ্রাম এবং 20 গ্রাম ভরে দুইটি বস্তুকে 5 মিটার দূরে রাখা হলো। যদি মহাকর্ষ ধ্রুবক এত হয় তবে বস্তুটির মধ্যে বলের মান কত? তো কিছুই না, প্রথম একটা বল m1, m1 সমান কত? 10 গ্রাম। এটাকে কেজিতে নিয়ে যাবো, 10 ইন্টু 10 ইনভার্স 3। m2 কত? 20 গ্রাম বা 20 ইন্টু 10 ইনভার্স 3। ঠিক আছে, তো সূত্র হচ্ছে F ইকুয়াল জি m1 m2 বাই টি স্কয়ার। জি এর মান বসাই দেবা, m1 এর মান বসাবো, m2 এর মান বসাবো, মধ্যবর্তী দূরত্ব কত? 5 মিটার, 5 স্কয়ার বসাই দিবা, তোমার আলটিমেট রেজাল্ট চলে আসবে। এটা পারবা না এটা? ওকে, এরপর দেখো, বলছে সূর্যের চারদিকে শুক্র এবং পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত 54 আর 75। ঠিক আছে, ধরো মানে শুক্রের শুক্র আর ফ্রাই, শুক্র এর নাম তো ভুলে গেছি আমি, আর এফ দি, হ্যাঁ, আর এফ আর আর কোনটা? পৃথিবীর আর ই, দুইটা ব্যাসার্ধের অনুপাত হচ্ছে তোমার 54 আর 75। ঠিক আছে, পৃথিবীতে 365 দিন এক বছর, তাহলে টি ই কত? 365 দিন, একবার ঘুরে আসলে 365 দিন লাগে। তাহলে শুক্রতে কতদিন এক বছর হবে? তোমাকে টি এফ টা বের করতে হবে। তো উই নো দ্যাট ডে টি ই স্কয়ার আর ই কিউব ইকুয়াল টি এফ স্কয়ার আর এফ কিউব। এটা পড়ে আসছি না আমরা, ওই যে কেপলারের সূত্রের 3 নাম্বার সূত্র। ঠিক আছে, এটা আমরা পড়ে আসছি। তো এখানে টি ই আমি জানি, টি এফ বের করতে হবে, আর আর ই আর আর এফ এর অনুপাতটা দেওয়া আছে। তো তুমি আমি করো তো, টি এফ কিউব ইকুয়াল কত? আসলে আমরা টি এফ ইকুয়াল কত আসে? টি স্কয়ার আর এফ আর নিচে হচ্ছে আর ই হোল কিউব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর এফ আর আর ই আর টি, ওকে ঠিক আছে। তো টি হচ্ছে তোমার কত? 365, এটাকে স্কোয়ার করো, আর আর এফ বাই আর ই হচ্ছে তোমার 54/75। ঠিক আছে, 54/75 কিউব, এইটাতে স্কোয়ার হবে, সব ভুল করতেছি। ঠিক আছে, তো ক্যালকুলেট করো তো তোমরা, ক্যালকুলেট করলে দেখবা টি এফ সমান কত আসবে? 223 আসবে। ঠিক আছে, এরকম আরো কয়েকটা ম্যাথ সলভ করবো ওই যে গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে। আচ্ছা, এরপর
আহ, আচ্ছা, অভিকর্ষ ত্বরণ হচ্ছে তোমার এটা তো সূত্র তো মনে আছে। আমরা এটা করি, হ্যাঁ। 6 এর ক্ষয়ের 2, 6 এর ক্ষয়ের 2। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে ৬৩৭১ কিলোমিটার এবং ভর দেওয়া আছে এত। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতা হচ্ছে এত কিলোমিটার হলে এভারেস্টের চূড়ায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। তা আমরা জানি কি এইচ উচ্চতায় পৃথিবী থেকে যদি তুমি এইচ উচ্চতায় ওঠো তাহলে তোমার জি এর মানের সূত্র ছিল কি বলো? জিএম আর প্লাস এইচ হোল স্কয়ার, রাইট? তো এখানে আমার আর হচ্ছে ৬৩৭১ এত মিটার, আর কিলোমিটার ছিল আমি মিটার করে ফেলছি। এইচ হচ্ছে তোমার কত? 8.845 ইন্টু এত, ঠিক আছে? এইচ এত, আর জি হচ্ছে তোমার দেওয়া আছে 6.673 ইন্টু 10 ইনভার্স। সবসময় হচ্ছে একক এসআই এককে নিয়ে করবা মিটারে, রাইট? তো জি এগুলো কত আসে বলো তো তোমার? জি এর মান এখানে বসায় দাও, এম এর মান তো দেওয়া আছে কত? তো আর আর হচ্ছে তোমার কত? এটা 6371 ইন্টু 10 কিউব, আর আর এটা হলে এইচ হচ্ছে তোমার কত? এভারেস্ট 8.848 ইন্টু 10 কিউব। তুমি যদি বসায় দাও, এটা জাস্ট নর্মাল ক্যালকুলেশন, তোমার এরকম একটা রেজাল্ট আসবে 9.796 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা বুঝছো কিনা বলো তো? বুঝছো এটা? আচ্ছা বুঝছো। ইজি তো, এই অধ্যায়ের ম্যাথ একদম পানি হয়। নেক্সট আরেকটা অফলাইনে ক্লাস নিলে এই অধ্যায় শেষ হয়ে যাবে। এবার একটা বোর্ডের ম্যাথ করি, এই যে এটা বোর্ডে আসছে। কি টুং করে আওয়াজ এলো কেন? আচ্ছা সবাই ওকে। আচ্ছা, আমাকে জানাইও যে তোমরা আছো কিনা। অনলাইনে পড়া বিরক্তিকর তো একটু, আমি বুঝি না আসলে। আমি তোমরা তো ফোন স্ক্রিন থাকে আছো, আমি হচ্ছে ল্যাপটপ স্ক্রিনে বক করতেছি, আমার জন্য ব্যাপারটা একটু কঠিন। তো পৃথুলা এবং মিথিলা দুই বোন মহাজগৎ নিয়ে গল্প করতেছিল, হ্যাঁ। পৃথিবী ঘূর্ণন ক্রিয়া নিয়েও তারা আলোচনা করতেছিল। যে যাই হোক, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে 1 বছরের দিনের সংখ্যা বের করো। মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে যায়, ঠিক আছে, তাহলে 1 বছর দিনের সংখ্যা কত? তো আমরা বর্তমানটা হিসাব করি। বর্তমানে 1 বছরে আমার, ধরো বর্তমানকে কি প্রেজেন্ট দ্বারা করি বা টি দ্বারা, টি হচ্ছে 365 দিনে হয় 1 বছর, তাই না? একবার ঘুরে আসে। এবং পৃথিবীর ব্যাসার্ধ, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সেটা আর ধরো এত, বর্তমানটা, ঠিক আছে? তো তুমি কি করতেছো, আর কে চেঞ্জ করে ফেলতেছো, আর প্রাইম সেটা হচ্ছে এই আর এর অর্ধেক। তাহলে তোমার এই যে ঘূর্ণন সংখ্যা, মানে একবার ঘুরে আসতে কত টাইম লাগে সেটা বের করতে বলছে, টি প্রাইম ইকুয়াল হোয়াট। তো আমরা এটাকে একটু কাজ করি, আর কে আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি আর প্রাইম বাই আর সমান কি লেখা যায়? হাফ লেখা যায়। ওকে, আচ্ছা। তো আমরা লিখি যে টি স্কয়ার বাই আর কিউব টি প্রাইম স্কয়ার বাই আর প্রাইম কিউব, ঠিক আছে? তো আমার টি প্রাইম লাগবে, টি প্রাইম আমি টি প্রাইমকে এক পাশে নিয়ে আসি, টি টি প্রাইম স্কয়ার, ঠিক আছে? আর 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 কে ওই পাশে নিয়ে যাই তাহলে কি আসে? আর প্রাইম বাই বাই আর হোল কিউব ইন্টু টি স্কয়ার, ঠিক আছে? জাস্ট এটাকে এই পাশে নিয়ে এসে আর টিকে একটু সাইডে রাখছে আর কি। ওকে, তো আর প্রাইম বাই আর হচ্ছে হাফ, হাফ হাফ কিউব, আর এটা হচ্ছে 365 স্কয়ার, ঠিক আছে? এটা যদি আমি করি, হ্যাঁ,
এটা যদি আমি করি 1/2 কে করলে কত আসে? 1/4 আসে না? 1/8 আসে, আর এটা 365 স্কয়ার। ঠিক আছে, এই ক্যালকুলেট করো তো এটা। এটা করলে 129 দিনের মতো আসবে। ওকে, এই প্রশ্নটা বুঝছো কিনা বলো, ক্যালকুলেশনটা। 129 আসবে, দেখো তো এটা আসে কিনা। কত আসে? রুট করো। স্যার আমি ক্যালকুলেট করি। আমি ক্যালকুলেট করি। আচ্ছা, আসছে না? ওকে, তো এটা আমি করাইলাম না। আচ্ছা, পরের ম্যাটটা দেখো। পৃথিবীর আবর্তন বন্ধ হলে, মানে পৃথিবী যে ঘোরায় অফ করে দেয়, নিরক্ষীয় রেখার অবস্থিত কোন বস্তুর ওজনে কিরূপ পরিবর্তন হবে? তো নিরক্ষীয় রেখা বলতে কোনটা বোঝাচ্ছে? এই পৃথিবী না, কেউ যদি একদম এই পয়েন্টে থাকে, ঠিক আছে, মানে তার জন্য ল্যামডা, আমরা কি ল্যামডা বলছি না যে নিরক্ষীয় রেখার সাথে উৎপন্ন কোণ ল্যামডা ইকুয়াল 0। তো নরমালি নিরক্ষীয় রেখাতে তোমার জি এর মান হয় কত? জি প্রাইম হয় কত? ঠিক আছে, জি1 বলি আমি এটাকে, হ্যাঁ। জি1 ইকুয়াল কত হয় তোমার? জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা, এটা হয় তাই না? নরমালি এটা হয়। তো ল্যামডার মান যদি 0 বসাও, তাহলে জি1 সমান কত আসে? জি মাইনাস ওমেগা স্কয়ার আর। নরমালি আমার পৃথিবীর বিষুবীয় অঞ্চলে আমার ল্যামডার মান যেহেতু 0, তাহলে কজের মান 1, এই জন্য এটা আসে। নরমালি আমার এটা হয়। কিন্তু তোমার যদি এই ওমেগা মান 0 হয়ে যায়, মানে পৃথিবী যদি ঘোরা অফ করে যায়, যেটা আমার প্রশ্নে বলছে, পৃথিবী যদি ঘোরা অফ করে দেয়, তাহলে ওমেগা ইকুয়াল 0, ওমেগা ইকুয়াল 0, তাহলে তোমার জি প্রাইম কত হয় বলো তো? জি মাইনাস 0, মানে জি, এটাকে 2 দিই আমি। এটা আমার ইনিশিয়ালি অবস্থা ছিল, আর পরিবর্তিত অবস্থায় আমার কত হয়েছে যখন আমি ঘোরা অফ হয়ে গেছে এটা। তাহলে এই দুইটার মধ্যে পরিবর্তন কতটুকু হয়েছে? এতটুকু না? আমি যদি এই 2 থেকে 1 থেকে 2 বিয়োগ করি, বা 2 থেকে 1 বিয়োগ করি, 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি, জি2 মাইনাস জি1 ইকুয়াল কত আসে তো বলো তো? এটা থেকে এটা বিয়োগ করলে ওমেগা স্কয়ার আর, সরি, ওমেগা স্কয়ার আর। ঠিক আছে, এটা তাই না? এটা হচ্ছে কি আমার পরিবর্তন। এতটুকু বুঝছো কিনা বলো তো? হ্যাঁ, এখন আর তো আমি জানি, আর ওমেগা হচ্ছে কি 2 পাই বাই টি এর হোল স্কয়ার ইন্টু আর। ঠিক আছে, 2 পাই হচ্ছে কত? 4 পাই স্কয়ার, আর টি হচ্ছে তোমার একবার ঘুরে আসতে কতবার, কত সেকেন্ড লাগে? 8400। আঠারোশো আর 86,400 হয় কি? 86,400। ছিয়াশি হাজার চারশো। ঠিক আছে, ওই এখানে ভুল আছে, হ্যাঁ, এটা মনে রাখবে, এখানে ভুল আছে। তো এর স্কয়ার, আর এর মান কত? আর এর মান হচ্ছে, আর এর মান মুখস্থ, সেটা হচ্ছে 6,000, 6.4 ইন্টু 10^6, 6.4 ইন্টু 10^6। এটা যদি গুণ করো, তোমার এটা আসবে 0.0338। তার মানে পরিবর্তন কতটুকু হয়েছে? ডেল জি ইকুয়াল এত। ওকে, তার মানে বলছে শতকরা কতটুকু চেঞ্জ হবে। দেখো আমাকে প্রশ্নে বলছে কি যে পৃথিবী আবর্তন মহান নিরক্ষীয় রেখা অবস্থার বস্তুর ওজনে কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, ওজনে কিরূপ পরিবর্তন হবে বলছে। তা আগে তা ওজনের পরিবর্তন আমি কিভাবে বের করবো? ডব্লিউ ডেল ডব্লিউ
ওজনের পরিবর্তন লিখি, ওজনের পরিবর্তন। আমরা নরমালি ওজনের পরিবর্তনের হার কিভাবে বের করি? আগে যে ওজন ছিল সেটা mg, আর কি ওজনের চেঞ্জ কতটুকু হয়েছে সেটা m del g into 100%, এটা করি না? আমরা আগে অ্যাকচুয়ালটা লিখি, দেন পরিবর্তনটা উপরে লিখি, দেন 100% দিয়ে গুণ দিই। তো আমার mm কেটে দাও, del g হচ্ছে 0.0338 আর g হচ্ছে 9.8 into 100% করলে তোমার এটা আসবে 3.46 বা 0.346%। ওটা এখানে 7.8 ধরছে, তুমি তাহলে 3.8 ধরতে পারো, কোনো সমস্যা নেই। 0.346 এতটুকু বুঝছো কিনা বলো আমাকে? ওকে, আমরা অন্য একটা ম্যাথে যাই। এটা বাসা করবা, এটি সব করে দিলে হবে, এটা বাসা করবা। আচ্ছা, নেক্সট প্রাবল্য। প্রাবল্য আমরা আজকে পড়াইনি, ঠিক আছে? প্রাবল্য, বিভব, মুক্তিবেগ, এগুলো খুব ছোট ছোট টপিক, এগুলো আমরা নেক্সট ক্লাসে শেষ করে ফেলতে পারবো, যদি যদি তোমরা আসো আর কি। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ চেষ্টা করবো পুরো বইটা শেষ করার, ঠিক আছে? আজকে তাহলে এতটুকুই থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করা থাকবে। আচ্ছা, এখানে আরেকটা আছে, দেখি। না, এটা বিভাগের মধ্যে পড়ে গেছে, যাই হোক, এতটুকুই। এখানে দেখো এই ম্যাথগুলো পারবা কিনা, পারার তো কথা। সবকিছু দেওয়া আছে, জাস্ট এম এর মান বের করবা। সবকিছু দেওয়া আছে, জাস্ট এম এর মান বের করবা, পারবে এগুলো, ঠিক আছে? তো এই বইয়ের যে এক্সারসাইজ গুলো আছে এগুলো কইরো। আর ক্লাসে কোড আছে, আমি ইউটিউবে আপলোড করে তোমাকে দিয়ে দেবো, তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখো, ঠিক আছে? তো হ্যাঁ বলো, এটা হচ্ছে হচ্ছে শাহজাহান তপনের বই। তোমার কাছে যদি ইসাকের বই থাকে তো ওখান তো করতে পারো, সমস্যা নেই। মেন কথা হচ্ছে আমরা হচ্ছে এই প্রাবল্যের আগ পর্যন্ত যত ম্যাথ আছে এগুলো করবো আর কি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।